সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে ভার্চুয়াল ক্লাসে স্বাগতম। আল্লাহ পাকের অশেষ রহমত যে আমরা আবারও নতুন একটি ক্লাস নিয়ে তোমাদের সাথে যুক্ত হতে পেরেছি। সাথে আছি আমি রাশিদা জেসমিন, সহকারী অধ্যাপক, সরকারি হাজী কোরব আলী মেমোরিয়াল কলেজ। আমরা পড়ছিলাম জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে প্রতীক প্রাণী ঘাসফড়িং। বিগত ক্লাসগুলিতে আমরা ঘাসফড়িং সম্পর্কে বিভিন্ন তন্ত্র এবং ঘাসফড়িংয়ের বিভিন্ন অঙ্গ, মুখপাঙ্গ এগুলি সম্পর্কে জেনেছি। আজকে আমরা পড়ব ঘাসফড়িংয়ের সংবেদী অঙ্গ সম্পর্কে। সংবেদী অঙ্গের মধ্যে একটি রয়েছে দর্শনেন্দ্রিয়। আমরা দর্শনেন্দ্রিয় থেকেও একটি বিষয় পড়ব, সেটি হচ্ছে ঘাসফড়িংয়ের পুঞ্জাক্ষী এবং পুঞ্জাক্ষীর গঠন সম্পর্কে। তো চলো শিক্ষার্থীরা, আমরা এক এক করে আমাদের আজকের টপিক সম্পর্কে আলোচনা করি। তো আমরা প্রথমে আসি ঘাসফড়িংয়ের সংবেদী অঙ্গ সম্পর্কে। সেন্সরি অর্গান অফ গ্রাসহোপার। গ্রাসহোপারের সংবেদী অঙ্গ সম্পর্কে আমরা জানব। প্রথমে আমরা জানি সংবেদী অঙ্গ কি। যেসব গ্রাহক অঙ্গের মাধ্যমে পরিবেশ থেকে প্রাণীদেহে আগত বিশেষ উদ্দীপনাগুলো হচ্ছে স্পর্শ, ঘ্রাণ, স্বাদ, শব্দ, চাপ, তাপ, আলোর তীব্রতা ইত্যাদি। এই উদ্দীপনাগুলি গৃহীত হয়ে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে প্রেরিত হয় এবং সেই অনুযায়ী প্রতিবেদন সৃষ্টি করে সেই সকল অঙ্গকে বলা হয় সংবেদী অঙ্গ বা জ্ঞানেন্দ্রিয়। ঘাসফড়িংয়ে যে সংবেদী অঙ্গগুলো দেখা যায় সেগুলি হচ্ছে স্পর্শেন্দ্রিয়, ঘ্রাণেন্দ্রিয়, স্বাদেন্দ্রিয়, দর্শনেন্দ্রিয় এবং শ্রবণেন্দ্রিয়। তো এই পাঁচটি ইন্দ্রিয় সম্পর্কে আজকে আমরা জানব। তারপর দর্শনেন্দ্রিয়র একক ওমাটিডিয়া সম্পর্কে জানব। প্রথমে আমরা জানি স্পর্শেন্দ্রিয় সম্পর্কে। ঘাসফড়িংয়ের দেহের বিভিন্ন অঙ্গে অবস্থিত ছোট ছোট রোম বা ব্রিসেল এই স্পর্শেন্দ্রিয় হিসাবে কাজ করে। রোমগুলো থাকে শুঙ্গ মানে অ্যান্টেনা, পাল্প, সার্কি এবং পায়ের দূরবর্তী খণ্ডাংশে। আর এই রোমগুলো স্পর্শের মাধ্যমে অনুভূতি সংগ্রহ করে, আর সেজন্যই এই রোমগুলোকে বলা হয় স্পর্শেন্দ্রিয়। এবারে আমরা জানি ঘ্রাণেন্দ্রিয় সম্পর্কে। যে অঙ্গ ঘ্রাণ বা গন্ধর অনুভূতি গ্রহণ করে থাকে সেই অঙ্গকে বলা হয় ঘ্রাণেন্দ্রিয়। ঘাসফড়িংয়ের মাথার সামনে দুটি অ্যান্টেনা অবস্থিত। এই অ্যান্টেনাতে বিদ্যমান রোমগুলি বস্তুর গন্ধ বা সৌরভ সংগ্রহ করতে পারে। এই অ্যান্টেনা এদিক সেদিক নাড়াচাড়া করে খাদ্য নির্বাচন করে এবং তা সংগ্রহের জন্য প্রয়োজনীয় অনুভূতি অনুভব করে, যার ফলে ঘাসফড়িং এই অনুভূতি নিয়ে বুঝতে পারে যে এটা তার গ্রহণযোগ্য খাদ্য এবং তখন সেই খাদ্যটা সে গ্রহণ করে। এবারে আমরা আসি স্বাদেন্দ্রিয়র ব্যাপারে। ঘাসফড়িং অতি সহজেই কোনো খাদ্যবস্তুর স্বাদ নিতে পারে। এদের স্বাদ গ্রহণ ক্ষমতা বেশ প্রখর। স্বাদানুভূতি অঙ্গ মুখপাঙ্গে বিদ্যমান। ম্যাক্সিলারি পাল্প এবং ল্যাবিয়ামে অবস্থিত রোমের মাধ্যমেই এরা খাদ্যবস্তুর স্বাদ গ্রহণ করে থাকে। এবার আসি আমরা দর্শনেন্দ্রিয় সম্পর্কে।
ঘাসফড়িংয়ের দর্শনাঙ্গ বা যে অঙ্গ দিয়ে ঘাসফড়িং দেখে থাকে সেই অঙ্গ হিসাবে ওসিলি এবং পুঞ্জাক্ষী এই দুটি ঘাসফড়িংয়ের দেহে উপস্থিত আছে। ওসিলির সাহায্যে ঘাসফড়িং আলোর তীব্রতার পরিবর্তন অনুধাবন করে, আর পুঞ্জাক্ষীতে দর্শনীয় বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়। আমরা সেই পুঞ্জাক্ষী সম্পর্কেও ডিটেলসে আজকে জানব। তাহলে যে অঙ্গ ঘাসফড়িংয়ের দেখার কাজের সাথে জড়িত সেই অঙ্গকে বলা হয় দর্শন ইন্দ্রিয়, বা সেই ইন্দ্রিয়কে বলা হয় দর্শন ইন্দ্রিয়। এবারে আমরা আসি শ্রবণ ইন্দ্রিয় সম্পর্কে। ঘাসফড়িংয়ের প্রথম ওদরীয় খণ্ডকের প্রতি পাশে একটি করে ডিম্বাকার টিম্পেনিক পর্দা রয়েছে, যা শ্রবণের জন্য ব্যবহৃত থলি বা শ্রবণ থলি, বা এটিকে আমরা বলে থাকি টিম্পেনাম, একে ঢেকে রাখে। এছাড়া এদের পায়ুসার্কিতে অবস্থিত রোম শ্রবণানুভূতি স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে প্রেরণ করে থাকে। তাহলে আমরা মোটামুটি স্পর্শনেন্দ্রিয়, ঘ্রাণেন্দ্রিয়, স্বাদেন্দ্রিয়, দর্শনেন্দ্রিয় এবং শ্রবণেন্দ্রিয় সম্পর্কে জানলাম। এবারে আমরা পড়ব যে বিষয়টি ডিটেলসে, সেটি হচ্ছে ঘাসফড়িংয়ের পুঞ্জাক্ষী, যাকে বলা হয় কম্পাউন্ড আই। এখানে একটি চিত্র দেখো তোমরা, একটি ওমাটিডিয়ামের লম্বচ্ছেদ। ওমাটিডিয়াম হচ্ছে ঘাসফড়িংয়ের দর্শন একক। এক কথায় একটি প্রশ্ন হয় 1 মার্কের জন্য, ওমাটিডিয়াম কি? তাহলে আমরা কি বলবো? ওমাটিডিয়াম হচ্ছে ঘাসফড়িংয়ের দর্শন একক। ঘাসফড়িংয়ের মাথার পৃষ্ঠভাগের উভয় পাশে অবস্থিত বেশ বড় বৃন্তহীন বৃক্কাকার উত্তল যে কালো অংশ থাকে তাকে বলা হয় পুঞ্জাক্ষী। আমরা যখন ঘাসফড়িংয়ের চিত্র দেখেছি সেখানে আমরা পুঞ্জাক্ষী ইন্ডিকেট করেছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে। এই পুঞ্জাক্ষীতে, প্রত্যেক পুঞ্জাক্ষীতে প্রজাতি ভেদে প্রায় 2000 ষড়ভুজাকার ওমাটিডিয়া থাকে। এই ওমাটিডিয়াগুলিকে একবচনে বলা হয় ওমাটিডিয়াম। এটি একটি ওমাটিডিয়ামের লম্বচ্ছেদ। এই ওমাটিডিয়াম দর্শন একক হিসেবে কাজ করে। সমগ্র পুঞ্জাক্ষীর উপরিভাগ একটি স্বচ্ছ কিউটিকল দ্বারা আবৃত থাকে। পুঞ্জাক্ষীতে অবস্থিত এই যে 2000 ওমাটিডিয়া, এদের সবগুলির গঠনই একই রকম এবং এদের কার্য পদ্ধতিও একই রকম। সেজন্য যদি আমরা একটি ওমাটিডিয়াম সম্পর্কে জানি, তাহলে টোটাল ওমাটিডিয়া সম্পর্কে আমাদের ধারণা হয়ে যাবে। তো আসো আমরা জানি একটি ওমাটিডিয়ামে কি কি অংশ থাকে এবং এগুলি কিভাবে ঘাসফড়িংয়ের দর্শনের কাজে সহযোগিতা করে। এখানে যে ওমাটিডিয়াটির চিত্র দেয়া আছে, এটি একটি লম্বচ্ছেদ। একটি ওমাটিডিয়াকে লম্বভাবে ছেদ করে সেটিকে এখানে চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে। তো প্রথমে যে অংশটি রয়েছে এটি হচ্ছে কর্নিয়া। এই কর্নিয়া হচ্ছে একটি ওমাটিডিয়ার সবচেয়ে বাইরের অংশ, যা বর্ণহীন, স্বচ্ছ, উত্তল এবং 6 কোণা কিউটিকল আবরণ। এই কর্নিয়া ওমাটিডিয়ার লেন্সের মতো কাজ করে, যার ভেতর দিয়ে আলো ওমাটিডিয়ার অভ্যন্তরে প্রবেশ করে। এই কর্নিয়ার নিচে আমরা চাপাকার যে কোষ দেখতে পাচ্ছি, এটি হচ্ছে কর্নিয়াজেন কোষ। এরা কর্নিয়ার নিচে অবস্থিত
একজোড়া চাপা এবং পাশাপাশি অবস্থিত কোষ। এদের ক্ষরণ থেকেই মূলত কর্নিয়ার সৃষ্টি হয়। অর্থাৎ কর্নিয়াজেন কোষের থেকে যে রস ক্ষরিত হয় সেই রস থেকেই গঠিত হয় কর্নিয়া। এরপরে রয়েছে ক্রিস্টালাইন কোন কোষ। এই কোষগুলি হচ্ছে ক্রিস্টালাইন কোন কোষ। এরা একটু লম্বা আকৃতির এবং চাকতি। কর্নিয়াজেন কোষের নিচেই অবস্থিত হচ্ছে ক্রিস্টালাইন কোন কোষ। এই কোষগুলি বেশ একটু লম্বা, দীর্ঘ এবং সংখ্যায় হচ্ছে 4টি। এই ক্রিস্টালাইন কোন কোষের ক্ষরণ থেকেই আবার ক্রিস্টালাইন কোন গঠিত হয়। এই ক্রিস্টালাইন কোন হচ্ছে, এটি ক্রিস্টালাইন কোন, এটি ত্রিকোণাকৃতির মোচার মতো একটি অংশ, যেই অংশটি গঠিত হয় এই ক্রিস্টালাইন কোন কোষের ক্ষরণ থেকে। এটি মূলত কর্নিয়া দিয়ে যে আলোক রশ্মি ওমাটিডিয়ার অভ্যন্তরে প্রবেশ করে সেই আলোকে র্যাবডোমে পৌঁছাতে সহায়তা করে। এটিও একটি আলো গমনকারী অঙ্গাণু। ক্রিস্টালাইন কোন কোন কোষ দ্বারা পরিবেষ্টিত আর এগুলোর মধ্যবর্তী স্থানে অবস্থিত। কোন কোষ দ্বারা পরিবেষ্টিত অবস্থায় এদের মধ্যবর্তী স্থানে অবস্থিত। এটি স্বচ্ছ এবং মোচাকৃতির একটি অঙ্গ। কোন কোষ থেকে নিঃসৃত পদার্থেই ক্রিস্টালাইন কোন গঠিত হয়। এটি প্রতিসরণশীল অঙ্গ হিসেবে কাজ করে এবং ওমাটিডিয়ামে আলো প্রবেশে সহায়তা করে। এবারে এদের বাইরে যে আবরণীটি রয়েছে এর নাম হচ্ছে আইরিস রঞ্জক আবরণী বা আইরিস পিগমেন্ট সিথ। এটি হচ্ছে আইরিস পিগমেন্ট সিথ। এগুলি দীর্ঘ রঙিন কোষ যা কোন কোষগুলিকে আবৃত করে রাখে। এই কোষগুলি কালো রঙের কণিকা বহন করে। এই আইরিস রঞ্জক আবরণী এরা আলোর প্রতি সংবেদনশীল। আলো যদি তীব্র হয় সেই ক্ষেত্রে আবরণের কালো কণিকাগুলি প্রসারিত হয়ে এটি এরকম একটি আচ্ছাদনের সৃষ্টি করে। আর আলোর তীব্রতা কম থাকলে এদের ভেতরে যেই এই আবরণীর ভেতরে যে রঞ্জক কণিকাগুলি রয়েছে, কালো রঙের রঞ্জক কণিকা, এগুলি সংকুচিত হয়ে যায়। আর এই আইরিস রঞ্জক আবরণী ক্রিস্টালাইন কোন কোষগুলিকে আবৃত করে রাখে। তাহলে তীব্র আলোতে এই আবরণ প্রসারিত হয়, আবার মৃদু আলোতে এই আবরণ সংকুচিত হয়ে আংশিক উন্মুক্ত করে দেয়। এই কোষগুলি হচ্ছে রেটিনুলার কোষ, যা র্যাবডোমকে ঘিরে থাকে। এরকম 7-8টি কোষ রয়েছে যা র্যাবডোমকে ঘিরে রাখে। কোন কোষগুলির নিচে বৃত্তাকারে 7-8টি লম্বা রেটিনুলার কোষ অবস্থিত। এগুলির নিউক্লিয়াস কোন কোষের নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থান করে। এসব কোষ মানে এই রেটিনুলার কোষগুলি একদিকে কোন কোষের সাথে যোগাযোগ রক্ষা করে, অপরদিকে স্নায়ু কোষের সাথে যোগাযোগ রক্ষা করে। স্নায়ু তন্তুর সাথেও যুক্ত। এসব কোষের ক্ষরণ থেকেই র্যাবডোম গঠিত হয়। তাছাড়া এই কোষগুলি আলোর প্রতিও সংবেদনশীল। আর এর মাঝখানে আমরা যেটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে র্যাবডোম।
এটি হচ্ছে আমাদের ক্রিস্টালাইন কোন। ক্রিস্টালাইন কোনের নিচে অবস্থিত স্বচ্ছ প্রলম্বিত এই অংশটি অনুপ্রস্থভাবে রেখান্বিত। এটিই হচ্ছে মূলত র্যাবডোম। রেটিনুলার কোষগুলির ক্ষরণ থেকেই এই র্যাবডোম গঠিত হয়। যে 7টি রেটিনুলার কোষ রয়েছে র্যাবডোমকে ঘিরে, এই রেটিনুলার কোষগুলির ক্ষরণ থেকেই মূলত র্যাবডোম গঠিত হয়। এই র্যাবডোমেই মূলত প্রতিবিম্ব সৃষ্টি হয়। এর মাধ্যমে আলো গৃহীত হয় এবং এখানেই দর্শন ইন্দ্রিয়ের যে মূল কাজ, কোনো কিছু দেখা, কোনো কিছুর প্রতিবিম্ব তৈরি হওয়া, সেটি মূলত এই র্যাবডোমেই সৃষ্টি হয়। র্যাবডোমের বাইরের দিকে রেটিনুলার কোষ এবং তার বাইরে যে আবরণটি রয়েছে এটি হচ্ছে রেটিনাল রঞ্জক আবরণী বা রেটিনাল পিগমেন্ট সিথ। এটিও রঞ্জক পদার্থের একটি আবরণ যা আলোর প্রতি সংবেদনশীল। এটি এই রেটিনাল রঞ্জক আবরণী বা রেটিনাল পিগমেন্ট সিথ এটি একটি ওমাটিডিয়াকে অপর ওমাটিডিয়া থেকে পৃথক করে রাখে। আর এই পর্দার রঞ্জক পদার্থ আলোর তীব্রতার উপর নির্ভর করে বিভিন্ন দিকে সঞ্চালিত হতে পারে। এবারে লাস্টের দিকে যে অংশটি রয়েছে এটি হচ্ছে ভিত্তি পর্দা। ওমাটিডিয়াম যে পাতলা পর্দার উপর অবস্থান করে তার নাম হচ্ছে ভিত্তি পর্দা। এটি ওমাটিডিয়ামকে ধারণ করে বা ওমাটিডিয়ামকে বহন করে। আর এই ভিত্তি পর্দার নিচে আমরা যে অংশটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে স্নায়ু তন্তু। প্রতিটি রেটিনুলার কোষ থেকে স্নায়ুতন্তু বেরিয়ে অপটিক স্নায়ুর সাথে যুক্ত হয়। এগুলি রেটিনুলার কোষ, এখান থেকে বের হয়ে আসে স্নায়ুতন্তু। এই স্নায়ুতন্তুগুলি বের হয়ে এসে এরা কার সাথে যুক্ত হয়? অপটিক স্নায়ুর সাথে যুক্ত হয়। এই তন্তু ওমাটিডিয়ার মাধ্যমে গৃহীত প্রতিবিম্ব মস্তিষ্কে প্রেরণ করে এবং মস্তিষ্ক সেই অনুযায়ী প্রতিবেদন দেয় যে জিনিসটি কি। আর এভাবেই ঘাসফড়িং আইডেন্টিফাই করে যে কোন জিনিসটি কি। তাহলে আমরা মোটামুটি ঘাসফড়িং এর পুঞ্জাক্ষী বা কম্পাউন্ড আই এর যে একক ওমাটিডিয়া, এই ওমাটিডিয়া গঠন সম্পর্কে বিস্তারিত জানতে পারলাম। তাহলে এই কোশ্চেনটি যখন আসবে এটি অবশ্যই তোমাদেরকে চিত্র সহ এর গঠন এবং কাজগুলি লিখতে হবে। চিত্রটা মোটামুটি সুন্দর করে খাতায় আঁকবে। এরপরে তোমাদের আমি একটি বাড়ির কাজ দিয়েছি, বাড়ির কাজটি এই ওমাটিডিয়া সম্পর্কে। চিত্র সহ ঘাসফড়িং এর পুঞ্জাক্ষীর গঠন বর্ণনা করো। এখন পুঞ্জাক্ষীর গঠন বর্ণনা করো, এটা আমি ডিটেলসে দিয়েছি। মূলত পুঞ্জাক্ষীর গঠন বর্ণনা করতে গেলে কিন্তু তোমাদেরকে একটি ওমাটিডিয়ার গঠনই বর্ণনা করতে হবে। কারণ প্রথমেই বলে নিতে হবে পুঞ্জাক্ষীর একক হচ্ছে ওমাটিডিয়া, আর প্রতিটি ওমাটিডিয়ার গঠন এবং কাজ একই রকম। তো সেই ক্ষেত্রে এই যে 2000 ওমাটিডিয়া নিয়ে একটি পুঞ্জাক্ষী গঠিত, তাহলে একটি ওমাটিডিয়ার গঠন কাজটা এই যে সম্মিলিত যে কাজটি সেটি হচ্ছে পুঞ্জাক্ষীর কাজ। আর এদের সম্মিলিত যে গঠনটা সেটি হচ্ছে পুঞ্জাক্ষীর গঠন। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। এই কোশ্চেনটি এভাবেও হতে পারে এবং পুঞ্জাক্ষীর গঠন বর্ণনা করো, তবে বেশিরভাগ ক্ষেত্রে এটি তোমাদের কোশ্চেন এইভাবে হবে, এটি ঘাসফড়িং এর ওমাটিডিয়ার গঠন বর্ণনা করো, অথবা পুঞ্জাক্ষীর একক কি বা পুঞ্জাক্ষীর এককের গঠন বর্ণনা করো। সেই ক্ষেত্রে তোমাদেরকে বলতে হবে পুঞ্জাক্ষীর একক হচ্ছে ওমাটিডিয়া এবং একটি ওমাটিডিয়ার গঠন নিচে বর্ণনা করা হলো, এভাবে তোমাদেরকে লিখতে হবে। তাহলে আশা করি এখানে যে একটুখানি তোমাদের আমি কনফিউশনে রেখে দিলাম, সরাসরি ওমাটিডিয়া না লিখে পুঞ্জাক্ষী লিখলাম, সেই বিষয়টা নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে এবং খাতায় সুন্দর করে
ওমাটিডিয়ার চিত্র একে তার বর্ণনা লিখবে এবং এটি যে পুঞ্জাক্ষীর একক সে বিষয়টিও যেন অবশ্যই তোমাদের খাতায় থাকে। আশা করি তোমরা এই ওমাটিডিয়া সম্পর্কে এবং আজকে যে বিষয়গুলি সম্পর্কে আমরা পড়লাম এগুলি সম্পর্কে তোমরা সুন্দর করে বুঝতে পেরেছো এবং খাতায় খুব সুন্দর করে চিত্র সহ ওমাটিডিয়ার গঠন এবং কাজটা লিখবে। তো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো এবং আমরা সবাই সকলে স্বাস্থ্যবিধি মেনে চলি। আল্লাহ পাক আমাদের সকলকে সুস্থ রাখুন এই আশাবাদ ব্যক্ত করেই তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমাদের আবারও কথা হবে। ধন্যবাদ।